হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা নোটিশ জারি হয়েছে আরপিএফ এসআই কনস্টেবল ভ্যাকেন্সি 2024-এ। তো কাল থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা ফোন করছো যে স্যার এই নোটিশটা অ্যাকচুয়ালি কি সত্যিকারের নোটিশ, ট্রু নোটিশ না ফেক নোটিশ? কারণ আমরা জানি যে রেলওয়ের ভ্যাকেন্সি যেহেতু জানুয়ারি বা ফেব্রুয়ারি করে তোমাদের আসবে, এর মাঝে গ্রুপ ডি নিয়ে বলো বা আরপিএফ এসআই কনস্টেবলের এক্সাম নিয়ে বলো বা এলপি নিয়ে বলো, অনেক কিছু ফেক নোটিশ বা বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম তথ্য দেয় যেগুলো সম্পূর্ণ ফেক হয়। তো সেটাই স্টুডেন্টরা বুঝতে পারছে না যে স্যার এটা কি অ্যাকচুয়ালি নোটিশ বেরিয়েছে অফিসিয়াল নোটিশ নাকি পুরো ফেক নোটিশ। আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্যপদ অনেক কম। তো এই নিয়ে আলোচনা করবো যে শূন্যপদ এত কম কেন, পরবর্তীকালে বাড়তে পারে কিনা, বা এজ রিল্যাক্সেশন কি দিতে পারে, কারণ এখানে এজ রিল্যাক্সেশন ব্যাপারেও ডিটেলস সমস্ত কিছু বলা আছে। সমস্ত কিছু সিলেবাস কী হবে, এক্সাম প্যাটার্ন কী হবে, পিইটি পিএমটি আর ভর্তি প্রক্রিয়াতে কী বদল হয়েছে, সম্পূর্ণ আমরা জিনিসটা আগে দেখব। তারপর আমরা নিজেরাই বুঝতে পারবো এই অফিসিয়াল এই নোটিশটা ফেক না ট্রু। তো দেখো, আগে আমি ডাইরেক্ট নোটিশে যাচ্ছি এবং এক এক করে এক একটা জিনিসকে আমরা আলোচনা করছি পুরো ডিটেলসে। দেখো, আমি প্রথমে একটা কথা বলি, এই হচ্ছে নোটিশ। তা আমি যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে, মানে যেগুলো তোমাদের জানা দরকার, আমি শুধুমাত্র সেই পয়েন্ট নিয়ে আলোচনা করবো, কারণ নোটিশটা অনেক বড়, এত কম সময়ের মধ্যে আলোচনা করা পসিবল না, তোমাদের সেগুলো প্রয়োজন নেই। ঠিক আছে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো জানার দরকার, সেগুলো আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড। দেখো, প্রথমেই বলে দেওয়া ভালো, এই নোটিশটা কিন্তু কোনো রকমভাবে ফেক নোটিশ তোমরা ভাববে না, কোনো রকমভাবে ফেক নোটিশ নয়। দেখো এখানে সম্পূর্ণ দেখো ইমিডিয়েট, যেমন একটা সরকারি হয় না কোনো যখন নোটিফিকেশন বেরোয় একটা ট্যাগ থাকে না, সেরকম ট্যাগও দেখো লাগানো হচ্ছে ইমিডিয়েট বলে। ঠিক আছে, এটা কিসের ব্যাপারে? দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড সমস্ত কিছু দেওয়া আছে। কবে জারি হয়েছে নোটিশটা? 2/1/2024। ঠিক আছে, নোটিশটা কী নিয়ে আছে দেখো, সাবজেক্টে দেখো, প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল আরপিএফ আরপিএসএফ। তো এটা সম্পূর্ণ এসআই আরপিএফ যে এসআই কনস্টেবল তার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে বলা আছে এখানে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ সারিকা মোহন যে ডিআইজি রেলওয়ে বোর্ড, তার পুরো সাইন রয়েছে এখানে। কোনো ভ্যাকেন্সি বেরোনোর আগে, কোনো রকম কোনো ভ্যাকেন্সি বেরোনোর আগে এই ধরনের নোটিশ জারি হয় অফিসিয়ালি। চলো আর কি আছে দেখে নিই। এখানে কোনো কিছু জানার নেই আমাদের। এখানে দেখো, এখানে এখানে এই জায়গাটা দেখো কি লেখা আছে, 2000 ভ্যাকেন্সির ব্যাপারে বলা আছে এখানে। ঠিক আছে, ভ্যাকেন্সি দেখো, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি। দেখো, যেটা আরপিএফ মানে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি যখন বেরোয়, রিক্রুটমেন্ট যখন বেরোয় যে এত রিক্রুটমেন্ট আছে, এত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, এত তারিখে ফর্ম ফিল আপ শেষ, সেই নোটিশ কিন্তু এটা নয়। এটা হচ্ছে কোনো রকম ভ্যাকেন্সি বেরোনোর আগে যে একটা আগাম বার্তা দেয় স্টুডেন্টদের প্রিপারেশন স্টার্ট করার জন্য, সেই ধরনের নোটিশ। এখানে সব কিছু বলা আছে, কিন্তু এখানে কেউ ভাববে না যে এখানে ফর্ম ফিল আপের ডেট বলে দেওয়া আছে, ফর্ম ফিল আপ কবে শেষ হচ্ছে সেটা বলে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, 2000 ভ্যাকেন্সি আছে কিসের জন্য? কনস্টেবলের জন্য। আর 250টা ভ্যাকেন্সি আছে কিসের জন্য? সাব ইন্সপেক্টরের জন্য। আমরা পরে দেখছি যে এই ভ্যাকেন্সিটা পরবর্তীকালে বাড়বে না কমবে, কী ব্যাপার আমি দেখছি। ঠিক আছে, আপাতত নোটিশে যেটা বলেছে সেটাই আলোচনা করছি। তাই 2000টা হচ্ছে আরপিএফ কনস্টেবল আর 250টা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য। নেক্সট দেখো আর কি বলা আছে। দেখো এই লাইনটা দেখো, বলছে 10% অফ ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যানদের জন্য। এক্স সার্ভিসম্যানের জন্য 10% রিজার্ভ আছে। এখানে দেখো 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর ওমেন। দেখো এবারে কিন্তু ওমেনদের জন্য 15% ভ্যাকেন্সি রিজার্ভ করেছে। 2018 সালে মনে হয় 50%-এর মতন ছিল ওমেনদের জন্য। ঠিক আছে, এবারে কিন্তু 15% অনলি ফর করেছে ওমেনদের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো আর কি জানার আছে এখানে। দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে বলেছে। রিক্রুটমেন্ট প্রসেস কি বলেছে? ফেজ 1 হবে কম্পিউটার বেসড টেস্ট। একটাই CBT 1 শুধু একটা পরীক্ষায় রেখেছে, এখানে একটাই পরীক্ষা রেখেছে, CBT 2 কিছু হবে না। কিন্তু অনেকের মনে ডাউট আছে স্যার দুটো পরীক্ষা হবে কিনা, না, কম্পিউটার বেসড টেস্ট একটাই হবে। এটা কে কন্ডাক্ট করবে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এটা আমি আগে একটা নোটিশের মাধ্যমে তোমাদের বলেছিলাম, একটা ভিডিওর মাধ্যমে, যে RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এ কিন্তু সিবিটিটা কন্ডাক্ট করবে RRB। ঠিক আছে, ওটা কিন্তু আরপিএফ করবে না, যেন মাথায় থাকে। সেকেন্ড হচ্ছে ফেজ 2 ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে পিইটি পিএমটি হবে। এটা কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ কন্ডাক্ট করবে। আর থার্ড ফেজে কি হবে? ডকুমেন্ট ভেরিফিকেশন, এটাও আরপিএফ কন্ডাক্ট করবে। তাহলে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হলো, পাস করে গেলে পিইটি পিএমটি হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, চাকরি জয়েন করবে। এই হচ্ছে প্রসেস। এখানে কোনো দ্বিতীয় কোনো CBT 2 কিছু হবে না। RRB করছে কম্পিউটার বেসড টেস্ট, আর আরপিএফ ওই পিইটি পিএমটি ডকুমেন্ট ভেরিফিকেশন বাকিগুলো করবে। ক্লিয়ার?
চলো নেক্সট দেখো আর কি আছে। আমি কমপ্লিট পুরো নোটিশটা না আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক আছে, জয়েন হও, ওখানে কমপ্লিট নোটিশটা পেয়ে যাবে। যদি কেউ চাও পুরোটাও পড়তে পারো, ঠিক আছে? আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলবো। রিজিয়ন দেখো দিয়ে দিয়েছে, ইস্ট জোনে এগুলো পড়ছে জোনাল রেলওয়ে, ওয়েস্টের মধ্যে এগুলো পড়ছে, নর্থের মধ্যে এগুলো পড়ছে, সাউথের মধ্যে এগুলো পড়ছে। চলো নেক্সট দেখো আর কি আছে। দেখো বলছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি কী আছে? সিটিজেনশিপ মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া সিটিজেন হতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী দিয়েছে? দুটো পদ আছে, সাব ইন্সপেক্টর আর কনস্টেবল। সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েট হতে হবে, আর কনস্টেবলের জন্য 10th পাস হতে হবে। সিম্পল ব্যাপার। সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েট, এছাড়া আমার সাব ইন্সপেক্টর মানে আরপিএফ নিয়ে যোগ্যতা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, ওটা তোমরা গিয়ে দেখতে পারো। গ্র্যাজুয়েট সাব ইন্সপেক্টরের জন্য, কনস্টেবল হচ্ছে 10th পাস, মিনিমাম 20 থেকে 25। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট যে বয়স। এবার তোমরা বলবে স্যার কই বয়সে তো কোনো রিল্যাক্সেশন দেয়নি, এখানে কই বয়স তো 3 বছর বা 5 বছর বাড়ায়নি। ঠিক আছে, এখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, মানে রিক্রুটমেন্টের জন্য যেটা অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়, যেটা ভ্যাকেন্সি উল্লেখ করা থাকে, ফর্ম ফিল আপের ডেট থাকে, সেখানে কিন্তু আলাদা রকম ব্যাপার হবে। যদি না হয় সেক্ষেত্রে আমরা সমস্ত টিচার আছি যারা তোমাদের এজ রিল্যাক্সেশন নিয়ে, কারণ একটা ছেলে বুঝে সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 25 বছর তুমি ফর্ম ফিল আপ করতে পারো তোমার যদি বয়স হয়, কনস্টেবলের জন্য 18 থেকে 25 বছর। তাহলে একটা ছেলে যার 5 বছর, ধরো 2018-তে লাস্ট এসছে, এখন 2024, মানে একটা স্টুডেন্ট একবারই অ্যাটেম্প করতে পারবে, আর কোনো চান্স পাবে না। সে ধরো কোনো কারণে আগেরটা 2 নম্বরের জন্য কি 1 নম্বরের জন্য ছাড়া গেছে, তার মানে সেই যদি আর একটা এক্সাম হতো তাহলে নিশ্চয়ই চান্স পেতে, মানে তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল তার নিশ্চয়ই চান্স পাওয়ার সম্ভাবনা প্রচুর ছিল। তাহলে একটা স্টুডেন্ট তার লাইফে একবারই পরীক্ষা দেওয়ার চান্স পাচ্ছে রেলওয়েতে, তো এটা কখনোই হবে না। আমরা ফর্ম বেরোলে তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখে নেবো কত বছর এজ রিল্যাক্সেশন দিচ্ছে, তারপর কিন্তু আমরা লড়বো অবশ্যই 5 বছর এজ রিল্যাক্সেশনের জন্য, ঠিক আছে? তাই এটা কেউ ভাববে না যে স্যার 18 থেকে 20 থেকে 25 দিয়েছে, 18 থেকে 25 দিয়ে আমাদের আর প্রিপারেশন করে লাভ কি? প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এজ রিল্যাক্সেশনের সম্ভাবনা প্রচুর, সম্ভাবনা না শিওর থাকবে, এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে তোমাদের, ঠিক আছে? তাহলে আপাতত নোটিশে কি দিয়েছে বোঝা গেল, যেটা আরপিএফের মানে নিয়ম, যেটা আর কি আমরা আগেও দেখেছি যে এজ দেওয়ার কথা, সেই এজই এখানে দিয়েছে। নেক্সট দেখো আর কি বলেছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে যে এজ উইল বি কন্ডাক্টেড 1 জুলাই, মানে এজ যে তোমাদের নির্ণয় করবে সেটা 1 জুলাই। কিন্তু নোটিফিকেশন ইস্যু, হ্যাঁ জানুয়ারি থেকে জুনের মধ্যে যদি নোটিফিকেশন ইস্যু হয় তাহলে 1 জুলাই তোমাদের এজটা ধরবে, অত দূর পর্যন্ত 1 জুলাই পর্যন্ত, ঠিক আছে? আর যদি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এটা জারি হয় নোটিশ, তাহলে তোমাদের 1 জানুয়ারি তোমাদের করবে, মানে এজটা তত দূর পর্যন্ত নেবে আর কি, 1 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? চলো আর কি আছে দেখি। আর এখানে আছে ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন, যেটা নর্মালি থাকে, যেটা নর্মালি থাকে, মানে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, আর যারা এই জম্মু কাশ্মীর লাদাখ থেকে ডোমিসাইল যারা, তাদের আনরিজার্ভ ইডাব্লিউএস জন্য 5 বছর, ওবিসির জন্য 8 বছর, আর এসসি এসটির জন্য 10 বছর। সাধারণত এসসি এসটি এটা তো থাকেই, এটা তো ওরা মানে আগে থেকে মানে ওদের দিক থেকে তো কোনো কিছু দেয়নি, এটা তো নর্মাল থাকে। চলো নেক্সট দেখো আর কি আছে। পুরো ভিডিওটা শুনবে, তাহলে বারবার 1, 2, 4, 5টা করে বিভিন্ন ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? ভিডিওটা বড় হতে পারে কিন্তু ধ্যানসে শোনো, অন্ত করলে স্পিড বাড়িয়ে শোনো, তাহলে বারবার বিভিন্ন ভিডিও দেখার প্রয়োজন হবে না। দেখো এখানে কি দিয়েছে, এখানে দেখো ফিজিক্যাল মেজারমেন্টের কথা বলেছে। দেখো ফিজিক্যাল মেজারমেন্ট, যদি যারা ইউআর আনরিজার্ভ ওবিসি, তাদের মেলদের জন্য হাইট 165, ফিমেলদের জন্য 157, ঠিক আছে? আমি চেস্টে পড়ে যাচ্ছি, আগে আমি হাইটের কথা বলি। এসসি এসটিদের জন্য 160, ফিমেলদের জন্য 152, আর যারা গোর্খা মারাঠাস ডোগরাস তাদের জন্য 163 মেল আর 155 ফিমেল। ক্লিয়ার? এটা হচ্ছে হাইটের ব্যাপার গেল। চেস্টের ব্যাপারে কি বলেছে, আনরিজার্ভদের আনএক্সপেন্ডেড মানে না ফুলিয়ে, মানে ছাতি না ফুলিয়ে, আর এক্সপেন্ডেড মানে ছাতি ফুলিয়ে 80, আর এক্সপেন্ডেড করে 85। এসসি এসটিদের জন্য 76.2, এদের জন্য 81.2, আর গোর্খা মারাঠা ডোগরা এদের জন্য 80, আর এক্সপেন্ড করে হচ্ছে 85। এই হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারে বলা আছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো আর কি বলেছে। এখানে সব কিছুই এক্সামিনেশন ফি বলো, মুড অফ পেমেন্ট ফি, হাউ টু অ্যাপ্লাই, এগুলো সবই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করবে, এগুলো সব দেখো নর্ম
দেখো এখানে সব দেখো নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, নর্ম অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এগুলো যখন নোটিফিকেশান বেরোবে তখন তো ডিটেলসে আরও আলোচনা হবে যখন বেরোবে নোটিশ। তখন এগুলোতে কিন্তু নর্ম অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এসব কিছু লেখা থাকবে না, ঠিক আছে? তখন ডাইরেক্ট লেখা থাকবে কীভাবে কী হবে না হবে। দেখো এখানে দেখো ফেজ 1 কম্পিউটার বেস টেস্ট কীভাবে হবে, দেখো এগুলো তো ছেড়ে দাও, এটা কম্পিউটার বেস টেস্ট তো বলেছি আরআরবি করাবে, এটা বাদ দাও। এখানে ডেট অফ টাইম সিবিটি শ্যাল বি ফিক্স, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিবিটি ফিক্স করবে কবে কী হবে না হবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলছে, ল্যাঙ্গুয়েজ অপশন আমরা জানি যে এখন সমস্ত ভাষাতেই কিন্তু এক্সাম দিতে পারো, তোমরা যারা বাংলা ভাষায় কথা বলো তারা বাংলাতেও কিন্তু এক্সাম দিতে পারো, এমনটা নয় যে ইংলিশে বা হিন্দিতে দিতে হবে। এটা বলেছে দেখো এই পয়েন্টটা, দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন ফর সাব ইন্সপেক্টর উইল বি গ্র্যাজুয়েশন লেভেল। আমরা জানি সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন লেভেল এবং কনস্টেবলের জন্য 10 স্ট্যান্ডার্ড। ইট উইল বি নেসেসারি টু অবটেন 35 মার্কস। দেখো জেনারেলদের জন্য 35 মার্কস কিন্তু সিবিটি 1-এ পেতেই হবে, আর 30 মার্কস হচ্ছে এসটিদের জন্য, তার নিচে পেলে তোমরা এমনি ফেল, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, এখানে চলে এসো। দেখো এখানে বলছে সাব ইন্সপেক্টর টাইম অ্যালাউড, দেখো 90 মিনিট সময় দেবে তোমাকে। কোশ্চেন আমি সিবিটি 1-এর কথা বলছি, সিবিটি 1 120টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর কনস্টেবলদের জন্য 90 মিনিট টাইম, এদেরও 120টা প্রশ্ন। ক্লিয়ার? তাহলে দুজনকারই 90 মিনিট টাইম এবং নাম্বার অফ কোশ্চেন 120টা। জেনারেল অ্যাওয়ারনেস 50টা আর কনস্টেবলের জন্য 50টা। আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস মানে শুধু ভেবে না তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি, স্ট্র্যাটেজিকে পড়ে গেলাম হয়ে গেলাম, না, এর মধ্যে কিন্তু জেনারেল সায়েন্সও আছে, জিকে প্লাস জিএস, তবে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস। এটা কিন্তু খুব ভুল করবে না যে আমাদের সাথে সায়েন্স পড়তে হবে না, আমি সিলেবাসে আসছি। যেখানে আরিথমেটিক জেনারেল অ্যাওয়ারনেস হয়ে গেল, আরিথমেটিক থাকবে 35টা আর কনস্টেবলও আরিথমেটিক 35টা, এখানে অ্যাডভান্স ম্যাথ থাকে না। রিজনিং 35টা আর এই কনস্টেবলও রিজনিং 35টা। তাহলে বুঝতে পারছো টোটাল মিলে দেখো এখানে 50টা 35 35 70, তাহলে টোটাল 120, আর এদেরও একই জিনিস 120, ঠিক আছে? 120টা কোশ্চেন থাকবে, ভাগ করে দেখিয়ে দিয়েছে কোন সাবজেক্ট থেকে কত কী থাকবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেসের কথা দেখো, যেটা বলছিলাম এখানে হিস্ট্রি, আর্ট, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল দেখো জেনারেল সায়েন্সও আছে কিন্তু, হ্যাঁ জেনারেল সায়েন্স কিন্তু বাদ নয়। এখানে আরিথমেটিকের সিলেবাস দেখবে, রিজনিংয়ের সিলেবাস দেখবে, এগুলো সমস্ত আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিজেরা পড়ে নিতে পারো। এবার দেখো এখানে নেগেটিভ মার্কের কথা বলেছে, 1/3 কিন্তু নেগেটিভ মার্ক থাকবে, 3টে ভুল হলে একটা তোমার সঠিক কাটা যাবে, যেটা আমরা রুলস জানি। নেক্সট দেখো আর কি দেখার আছে এখানে। এবার নিচে চলে এসো, নিচে এখানে দেখো ক্যাটাগরি সাব ইন্সপেক্টর যারা, তাদের দৌড়ের ব্যাপারে বলেছে 1600 মিটার যে দৌড় আছে তাদেরকে করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ডে। 800 মিটার ওদের জন্য নয়, 800 মিটার কনস্টেবলের জন্য। সাব ইন্সপেক্টর 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে করতে হবে। লং জাম্প দিতে হবে 12 ফিট, হাই জাম্প দিতে হবে 3 ফিট 9 ইঞ্চি। ক্লিয়ার? যারা সাব ইন্সপেক্টর ফিমেল তাদের জন্য 800 মিটারের দৌড় হবে, 1600 মিটার ফিমেলদের জন্য নয়, তাদেরকে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তাদেরকে লং জাম্প দিতে হবে 9 ফিট, হাই জাম্প দিতে হবে 3 ফিট। ভালো করে শুনে নাও, ঠিক আছে? এটা গেল সাব ইন্সপেক্টর। এবার যদি কনস্টেবলের কথা বলি, কনস্টেবলের 1600 মিটার দৌড় দিতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, আর সেটাই ফিমেলদের 800 মিটার দৌড় দিতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে রানিং আছে, ঠিক আছে? কনস্টেবল যারা আছে তাদের লং জাম্প, যারা মেল তাদের 14 ফিট, মেয়েদের 9 ফিট। হাই জাম্প ছেলেদের 4 ফিট, মেয়েদের 3 ফিট, ঠিক আছে? তো এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে, হাই জাম্প, লং জাম্প এবং রানিংয়ের ব্যাপারে ডিটেলসে বলে দিয়েছে কার কত টাইম, ঠিক আছে? মেয়েদের ব্যাপারে দুটোই দেখো 800 মিটার, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও 800 মিটার, কনস্টেবলের ক্ষেত্রেও 800 মিটার। হ্যাঁ সাব ইন্সপেক্টরের দৌড়টা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ 4 মিনিটে একটা ফিমেলের 800 মিটার কমপ্লিট করা মানে অনেক বড় ব্যাপার, কিন্তু সেখানে 3 মিনিট ভুল বলছি, কনস্টেবলের দৌড়টা অনেক কম টাইম দিয়েছে, 3 মিনিট 40 সেকেন্ড। এখানে সাব ইন্সপেক্টর দৌড় 4 মিনিটটাও দিয়েছে, 3 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর এখানে 1600 মিটার দেখতে পাচ্ছ ছেলেদের 5 মিনিট 45 সেকেন্ডে, ঠিক আছে? তো খুব ভালো প্র্যাকটিস না থাকলে কিন্তু এই রানিংয়ে কমপ্লিট করা খুব চাপ আছে। ব্যাস এখানে আর সেরকমভাবে ইম্পর্টেন্ট এরপরে আর কিছু নেই, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এগুলোই তোমাদের জানার ছিল। এবার হচ্ছে স্যার ভ্যাকেন্সি এত কম কেন, এবার তো বলুন। দেখো ভ্যাকেন্সি এখানে দিয়েছে তোমাদের ইনিশিয়াল একটা নোটিশ দিয়েছে, ইনিশিয়াল নোটিস এই জন্য দিয়েছে, আমি বললাম যে তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে পারো, এরপর তোমাদের ভ্যাকেন্সি আসছে। আর বারবার তোমাদের বলা হচ্ছে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। কোন কোন ভ্যাকেন্সি ফার্স্টে আসার কথা বারবার বলছি, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি, এই 3টে ভ্যাকেন্সি, ঠিক আছে? এবার যেহেতু রেল 2025 পর্যন্ত যদি এই কটা ভ্যাকেন্সি আসে তো দেখা যাবে, তখন যখন ফর্ম বেরোবে তখন বুঝতে পারবো আমরা, বা এজ রিল্যাক্সেশন কী দিচ্ছে না দিচ্ছে, তার জন্য টুইটার ক্যাম্পেইন করা আছে, অনেক কিছু করার আছে। 2025 পর্যন্ত যেহেতু ওরা ভ্যাকেন্সি নিয়ে চলছে, তাই মনে হয় না
যে এই কটা ভ্যাকেন্সি ওদের থাকবে, ভ্যাকেন্সি অবশ্যই সিট সংখ্যা তোমাদের বাড়বে। যখন ফর্ম আসবে তখন তোমরা দেখতে পাবে যদি 2025 পর্যন্ত ওরা ভ্যাকেন্সি নিয়ে চলে, রিটায়ারমেন্ট নিয়ে চলে, যারা রিটায়ার করবে তার ভ্যাকেন্সিগুলো ফিল আপ করবে, কারণ এমনি তো দেখতে পাচ্ছ 2018 পর 2024 এক্সাম হবে, তো সেখানে এই কটা ভ্যাকেন্সি কিন্তু আসার কথা নয়, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়বে। এটা হচ্ছে একটা ইনিশিয়াল নোটিশ। তো এরপর তোমরা কি করবে দেখো, তোমরা দারুণভাবে প্রিপারেশন শুরু করে দাও, কারণ আরপিএফের যে তোমরা দেখলে মানে যে নাম্বার ডিভিশন আছে, সায়েন্স আছে ওর মধ্যে, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপরে সায়েন্সের বললাম সব কিছুই পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, ম্যাথামেটিক্সের আরিথমেটিক, রিজনিং সব কিছু তোমাদের পড়তে হবে। তো প্রিপারেশন যে যেখানে করছো, যে টিচারের কাছে করছো, মন দিয়ে প্রিপারেশন স্টার্ট করো। আর যদি কেউ এক্সাম গ্র্যাভিটির সঙ্গে জুড়তে চাও তাদের জন্য দারুণ কমপ্লিট একটা রেলওয়ে আরপিএফ এসআই কনস্টেবলের ব্যাচ আছে, যেখানে ম্যাথামেটিক্স, রিজনিং, সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস A to Z সমস্ত কিছু করানো হবে, যেটার প্রাইস যেটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটা অফার পিরিয়ড ছিল, যেখানে 1799 টাকায় তোমরা এই ব্যাচটা বাই করছিলে। এখনও পর্যন্ত এই ব্যাচটার প্রাইস এটা রাখা হয়েছে, আশা করি আজকাল 2-1 দিন হয়তো থাকবে, এরপর কিন্তু অরিজিনাল প্রাইসে ফিরে যাবে। এখানে দারুণভাবে প্রত্যেকটা জিনিসকে এনসিইআরটি বলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলো, সম্পূর্ণ বাংলাতে প্রত্যেকটা জিনিসকে পড়ানো হয়েছে। এই ব্যাচ কিভাবে পাবে আমি আলোচনা করছি। তার আগে তোমাদের জানিয়ে রাখি, রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্ন 2016 থেকে, শুধুমাত্র ম্যাথ নয়, আমি জানি রাখি শুধু ম্যাথ নয়, প্রত্যেকটা জিনিস সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, শুধুমাত্র ম্যাথ নয়, ম্যাথের সাথে তোমরা সায়েন্স, ম্যাথ এবং জিকে সব পাবে। হয়তো প্রায় 14,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সম্পূর্ণ বাংলা ভাষাতে। ঠিক আছে, কি করে পাবে আমি লাস্টে আলোচনা করছি। এই যে যারা ইউথ কম্পিটিশন পড়তে পারো না, প্রবলেম হয় কারণ ইংলিশে হিন্দিতে অ্যাভেলেবেল থাকে, তাদের জন্য খুবই হেল্পফুল। আর যারা রেলওয়ের একটাই ব্যাচ করবে, যার মধ্যে টোটাল কারণ সামনে গ্রুপ ডি আসছে, এলপি আসছে, আরপিএফ আসছে, একটাই ব্যাচ করবো স্যার, অনেক ব্যাচ আমরা করবো না, একটা ব্যাচের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তাদের জন্য এই কম্বাইন্ড ব্যাচ। এখানেও কিন্তু এখনও পর্যন্ত অফার পিরিয়ড আছে, বললাম আজকালের মধ্যে হয়তো অফার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, যেটা 1999 টাকাতে তোমরা বাই করতে পারবে। এলপি টেকনিশিয়ানের যদি কেউ পার্টিকুলার ব্যাচ নিতে চাও সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ফিটার, এলপি টেকনিশিয়ান যাদের আইটিআই করা আছে, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, প্রত্যেকটা ব্যাচ এখন 799 টাকায়। বা পার্টিকুলার যদি কেউ ব্যাচ নিতে চাও, স্যার শুধুমাত্র সায়েন্স নেবো, বা শুধুমাত্র ম্যাথ নেবো, বা শুধুমাত্র রিজনিং, বা শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস, সেটাও মানে ব্যাচ অ্যারেঞ্জ আছে তোমাদের জন্য, সেটার প্রাইস অনলি 799 টাকা, কিন্তু এগুলো সবই অফার প্রাইসের মধ্যে। এবার কথা স্যার ব্যাচ পাবো কীভাবে? ডাইরেক্ট দেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে ডাইরেক্ট কল করবে। যদি বাই করতে প্রবলেম হয় বা কোনো পেমেন্ট করতে প্রবলেম হয়, বা স্যার আপনি অ্যাড করে দিন ডাইরেক্ট, সেক্ষেত্রে এই নাম্বারটাতে তোমরা কল করবে, কল বা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে। এছাড়া যারা ডাইরেক্ট বাই করবে তারা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করবে, নিজেদের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, এই পেজটা খুলে যাবে। এটা দেখে ঘাবড়ে যেও না, এই প্রাইস এখন নেই, প্রাইস ডাউন করা আছে। এই যে পেড কোর্সে ক্লিক করবে, যখনই পেড কোর্সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই পেজটা খুলে যাবে, দেখবে স্ক্রোল করে করে নিচ পর্যন্ত যাবে, যে ব্যাচটা চাও এখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করতে পারো। অথবা বললাম ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে 9382265172, 9382265172, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত রকম হেল্প করা হবে। তো আর লেট করো না, তোমাদের হাতে সময় খুবই কম আছে আরপিএফের জন্য। বাড়িতে কোনো টিচারের কাছে যেখানে হোক তোমরা প্রিপারেশন স্টার্ট করো, আর এই ভিডিওটা সে সমস্ত ফ্রেন্ডদেরকে শেয়ার করো যারা আরপিএফের জন্য ওয়েট করছে, বা যাদের কাছে এই নোটিশটা ফেক বলে মনে হচ্ছিল, না স্যার এরপরও ভ্যাকেন্সি আসতে আর 1 বছর লেট করবে, তাদের কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, রেলওয়ে সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।